হ্যালো এভরিওয়ান, বিএম ম্যাথ ক্লাসে সকলকে স্বাগত। আবার চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা নবম শ্রেণীর যে বাস্তব সংখ্যা চ্যাপ্টার 1 রয়েছে তার কোষে দেখি 4 নম্বর অঙ্ক থেকে করবো, কারণ এর আগের ভিডিওতে আমরা 3 নম্বর অঙ্ক পর্যন্ত করেছিলাম। তো চলো 4 অঙ্কটা করা যায়। 4 নম্বরের 4 অঙ্কটা করা যাক। এই অঙ্কটাতে আমাদের করতে হবে -1 ও 1/2 মধ্যে একটি মূলদ সংখ্যা লিখতে হবে এবং সংখ্যার আগে স্থাপন করতে হবে। তাহলে -1 ও 1/2 মধ্যে একটি মূলদ সংখ্যা হলো সংখ্যা দুটির যোগফলকে আমরা 2 দিয়ে ভাগ করব। -1 + 1/2 বাই 2। তাহলে এবারে দেখো, -1 আর 1/2 যদি আমি যোগ করি তাহলে হরগুলোর লসাগু হবে 2। প্রথমত দেখো, -1 হরে আছে 1, 1 দিয়ে 2কে ভাগলে 2 হয়, 2 এর সঙ্গে যদি -1 গুণ করি তাহলে -2। ভগ্নাংশের যোগের যেটা নিয়ম, তারপর প্লাস চিহ্ন, 2 দিয়ে 2কে ভাগ করলে 1 হয়, 1-এর সঙ্গে এই লবের একটা গুণ করলে 1 1 1, হরে 2 আছে। এবারে দেখো, ভগ্নাংশের এই যোগটা যদি করি তাহলে উত্তর হবে -1/2, কারণ -2 1 যোগ করলে -1 হয়, তাহলে -1/2। আর হরে যে ভাগটা ছিল 2, সেটা আমরা গুণ আকারে লিখতে পারি 1/2, কারণ ভাগ যদি থাকে তাহলে গুণ করলে কি হয়, লব আর হর পাল্টে যায়। তাহলে এখানে দেখো 2 এর নিচে 1 ছিল, তো এটা হয়ে যাবে 1/2। এরপর যদি আমরা গুণটা কমপ্লিট করি তাহলে হবে দেখো, -1 ও +1 যোগ করলে -1 মাইনাস সাইন হবে, আর 1 আর 1 গুণ করলে 1 1 1, আর হরে হবে 2 2 4, তাহলে -1/4। তো আমাদের সংখ্যা রাখায় -1/4 বিন্দুটি স্থাপন করতে হবে। দেখো, এটা হচ্ছে ঋণাত্মক প্রকৃত ভগ্নাংশ। তাহলে আমরা জানি যে ঋণাত্মক প্রকৃত ভগ্নাংশগুলি 0 ও -1 মধ্যে থাকে, মানে -1 থেকে বড় হয় কিন্তু 0 থেকে ছোট। তাহলে আমরা লিখতে পারি 0 লেস দেন 1/4, সরি, এটা হবে -1 লেস দেন -1/4 লেস দেন 0, অর্থাৎ -1/4টা 0 থেকে ছোট কিন্তু -1 থেকে বড়। তাহলে সংখ্যার আগে স্থাপন করতে গেলে আমাকে 0 ও -1 মাঝখানের ডিস্টেন্সটাকে সমান 4 ভাগে ভাগ করে নেব। তাহলে দেখো, প্রথমে স্কেলের সাহায্যে আমি একটা সংখ্যা রেখা টানলাম। মনে করো 8-এর দাগে আমি মূলবিন্দু নিলাম ও, স্কেলের যে 8 দাগ রয়েছে, 8 সেন্টিমিটার দাগটা। এবার 2 সেন্টিমিটারকে আমি একক ধরি, তাহলে ডান দিকে 2 সেন্টিমিটার দূরে 10-এর ঘরে পাবো +1, 12 ঘরে পাবো +2, এভাবে ক্রমশ চলতে থাকবে। বাঁ দিকে 2 সেন্টিমিটার দূরে পাবো -1, আবার 2 সেন্টিমিটার দূরে পাবো -2, এভাবে ক্রমশ কমে কমে যাবে। তাহলে 2 সেন্টিমিটার একক আমি একক ধরছি, কারণ কি 4 ভাগে ভাগ করতে আমাদের সুবিধা হবে। তাহলে দেখো, আমি ওটাকে দেখো ধরেছিলাম মূলবিন্দু এই বিন্দুতে, তাহলে আমি সমান 4 ভাগে ভাগ করি, এটা হবে -1 ছিল, তাহলে 4 ভাগে ভাগ করলে দেখো 0.5 সেন্টিমিটারগুলো আমি দাগ বসাবো 0.5 সেন্টিমিটার দূরে দূরে। আবার এখানে 0.5 সেন্টিমিটার মানে 0.5 সেন্টিমিটার। তাহলে দেখো, এটা 0 ছিল ও মূলবিন্দুতে, এটা হচ্ছে +1, এটা +2, বাঁ দিকে 2 সেন্টিমিটার দূরে -1, আবার 2 সেন্টিমিটার দূরে -1 থেকে -2, এভাবে ক্রমশ। তাহলে এই 0 ও -1-এর যে মাঝখানটা রয়েছে সেখানে আমি সমান 4 ভাগে ভাগ করেছি। তাহলে এবার যদি আমি 0কে হরে 4 আকারে লিখি তাহলে হবে 0/4। একইরকমভাবে মাইনাসকে যদি হরে 4 আকারে, -1কে, তাহলে হবে -4/4। এবার তাহলে প্রত্যেকটা ভাগ কত করে হবে, যেহেতু 0 থেকে -1-এর মাঝখান দূরত্ব 1 একক, তাহলে প্রত্যেকটা ভাগ হবে 1/4 একক করে। তাহলে 0 থেকে 1/4 একক কমালে -1/4, তারপরটা হবে -2/4, তারপরটা হবে -3/4, তারপরটা হবে -4/4 অর্থাৎ 1। তাহলে -1/4 বিন্দুটিকে আমরা এখানে খুঁজে পেলাম, হয়ে গেল। এরপর দেখো 4-এর 5 নম্বর অঙ্কটা কি আছে। এক্ষেত্রে আমাদের 1/4 ও 1/3 মধ্যবর্তী একটি মূল সংখ্যা স্থাপন করতে হবে সংখ্যা রাখায়। তাহলে 1/4 ও 1/3 মধ্যে একটি মূল সংখ্যা হলো ওদের মধ্যমানটা।
1 এর 4 1 এর 3 মধ্যবর্তী একটি মূলদ সংখ্যা হলো দেখো 1 এর 4 প্লাস 1 এর 3 বাই 2। 1 এর 4 1 এর 3 4 ও 3 লসাগু 12। 4 দিয়ে প্রথমে 12কে ভাগ করলে 3 হয়, 3-এর সঙ্গে লবের একটা গুণ করলে 3 একে 3 প্লাস সাইন 3 দিয়ে 12কে ভাগ করলে 4 হয়, 4-এর সঙ্গে এই লবের একটা গুণ করলে 4 একে 4। এবারে ভগ্নাংশের যোগটা ছিল সেটা কমপ্লিট করলে হবে 7-এর 12, আর তাকে 2 দিয়ে ভাগ ছিল, এটা গুণ আকার লিখলে হবে 1 এর 2। তাহলে কত আসছে 7 এর 24। 7 একে 7 আর 12 দুগুণে 24। এখানে কাটাকাটি কোনো যেত না, উপরের সঙ্গে লবের কোনো সংখ্যার সঙ্গে হরের কোনো সংখ্যার কাটাকাটি যেত না, তাহলে অ্যান্সার হবে 7 এর 24। তাহলে সংখ্যার আগে আমাকে 7 এর 24টি স্থাপন করতে হবে মূল সংখ্যাটিকে। প্রথমে এটি লাইন টানলাম। এবার যেহেতু 7 এর 24 এটা প্রকৃত ভগ্নাংশ ধনাত্মক, এক্ষেত্রে আমরা বলতে পারি 7 এর 24টা 0 1-এর মাঝখানে আছে। যেহেতু 7 এর 24টা 0 1-এর মাঝখানে আছে, আমরা ওই 0 আর 1-এর মাঝখানকে সমান 24 ভাগে ভাগ করব। তাহলে এক্ষেত্রে একটু বেশি দৈর্ঘ্যকে একক নিতে হবে, কারণ আমাকে সমান 24 ভাগে ভাগ করতে হবে। যদি আমি কম দৈর্ঘ্যকে একক ধরি তাহলে সেক্ষেত্রে ভাগ করা একটু জটিল হয়ে যাবে। তাহলে প্রথমে দেখো 12 সেন্টিমিটারকে আমি একক ধরবো, লম্বা 9 টেন, তাহলে 24 ভাগে ভাগ করতে সুবিধা হবে। মনে করো আমি এক বিন্দুতে মূলবিন্দু ও নিলাম, তাহলে এখান থেকে 12 সেন্টিমিটার দূরে অর্থাৎ 13-র ঘরে আমি প্লাস 1কে নেব। আর বেশি সংখ্যা দেখানোর দরকার নেই, কারণ এক্ষেত্রে আরও 12 সেন্টিমিটার দূরে অনেক বড় হয়ে যাবে লাইনটা, তাহলে দেখাতে পারবো না, অসুবিধা হবে। তাহলে প্রথমে এটা ওতে মূল বিন্দু ওতে 0 নিলাম, আর 12 সেন্টিমিটার দূরে এখানে নিলাম 1। এর মাঝখানের জায়গাটাকে সমান যদি আমরা 24 ভাগে ভাগ করি তাহলে প্রত্যেকটা ভাগ কত করে হবে? 12 সেন্টিমিটার 24 ভাগে ভাগ করলে প্রত্যেকটি ভাগ হবে হাফ সেন্টিমিটার। অর্থাৎ দেখো এখানে ভাগটা করছি 12 24 সমান 1 এর 2, বা এটাকে 0.5ও হবে, তাহলে প্রত্যেকটা ভাগ হবে 0.5 সেন্টিমিটার। তাহলে এখানে দেখো 0.5-এর ঘরে একটা দাগ দেবো, আবার 0.5, এখান থেকে 0.5 দূরে 2-এর ঘরে একটা দাগ, 2.5 3, এভাবে ক্রমশ 3.5 4 4.5 5 5.5 6, এবার ক্রমশ দাগ দিয়ে যাব। দেখো আমার সমান 24 ভাগে ভাগ হয়ে গেল। আর প্রতিটি ভাগ তাহলে কত করে হবে? যেহেতু এর 0 থেকে আমি 1 পর্যন্ত একক ধরেছি, প্রত্যেকটি ভাগ হবে 1 এর 24 একক করে। তাহলে যদি 0কে 24 হরে 24 আকারে লিখি তাহলে লিখতে পারি 0/24। একইরকমভাবে 1কে যদি আমি হরে 24 আকারে লিখি তাহলে হবে 24/24। দেখো সমান লিখতে পারি 24/24। আমি প্রতিটা মানে দুটি বিন্দুর মধ্যে দূরত্ব হবে 1 এর 24 রাখো। তাহলে প্রথম সংখ্যাটা পাবো 1 এর 24 যোগ করলে 1 এর 24, পরটা পাবো 2 এর 24, এভাবে 1 এর 24 বেড়ে বেড়ে যাবে, 3 এর 24, 4 এর 24, 5 এর 24, এটা 6 এর 24, তারপরটা 7 এর 24, যেটা আমাদের সংখ্যা রেখায় দেখাতে হবে। তাহলে 7 এর 24টাকে আমরা এখানে বললাম, আর বাকিগুলো লেখার দরকার নেই। এভাবে ক্রমশ 8 এর 24, 9 এর 24, এভাবে বেড়ে বেড়ে যাবে, দিয়ে শেষে 1-এর বিন্দু যেটা আছে সেখানে আসবে 24 এর 24 অর্থাৎ 1। তাহলে সংখ্যা রেখায় আমরা 7 এর 24 সংখ্যাটি মূল সংখ্যাটি খুঁজে পেলাম। এরপর দেখো 7-এর অঙ্কটাতে আছে দেখো 7-এর অঙ্কটা আছে -2 ও -1-এর। একটু ভুল আছে নাম্বারিং, এক্ষেত্রে 6 হবে কিন্তু বইতে 7 আছে। যাই হোক 6-এর অঙ্কটা দেখো,
তাহলে 6 অঙ্কটাতে কী আছে দেখো, আছে -2 ও -1, এর মধ্যবর্তী এটা মূল সংখ্যা লিখতে হবে। এর মধ্যে একটি মূলত সংখ্যা হলো -2 প্লাস -1/2। এরপর -2 আর -1 যোগ করলে হবে -3/2। তাহলে -3/2 একটা অপ্রকৃত ভগ্নাংশকে যদি আমি মিশ্র ভগ্নাংশ করে দিই তাহলে হবে 1/1/2, কারণ 2 দিয়ে 3কে ভাগ করলে ভাগফল হবে 1, ভাগশেষ পড়ে থাকলে 1, তাহলে লেখা যাবে 1/1/2। তাহলে -1/1/2 এই সংখ্যাটা আমরা দেখতে পাচ্ছি -2 থেকে বড়, কিন্তু -1 থেকে ছোট হবে। তাহলে সংখ্যাটা -2 ও -1 মধ্যবর্তী। তাহলে দেখো সংখ্যাটাকে স্থাপন করার চেষ্টা করি। মনে করি আমরা 8 বিন্দুতে মূলবিন্দু নিলাম। 8 সেন্টিমিটার যে দাগটা রয়েছে স্কেলের মূলবিন্দু, 2 সেন্টিমিটারকে আমি একক ধরলে ডান দিকে 2 সেন্টিমিটার দূরে আমি পাবো +1, আবার 2 সেন্টিমিটার দূরে পাবো +2, এভাবে বাঁ দিকে 2 সেন্টিমিটার দূরে পাবো -1, আবার 2 সেন্টিমিটার দূরে পাবো -2, আবার 2 সেন্টিমিটার দূরে পাবো -3, এভাবে। তাহলে আমি এখানে 0 পেলাম, 1 2 ক্রমশ বাঁ দিকে -1 -2 -3, এভাবে। তাহলে আমি দেখো এই -3/2 যে সংখ্যাটা আমরা পেয়েছি, যে সংখ্যাটা আমাকে স্থাপন করতে হবে সেটা -2 থেকে বড়। আমরা লিখতে পারি -2 লেস দেন -3/2 লেস দেন -1। -1 থেকে ছোট কিন্তু -2 থেকে বড়। তাহলে -2 ও -1 মধ্যবর্তী। তাহলে এই জায়গাটাকে আমি সমান 2 ভাগে ভাগ করব। 2 সেন্টিমিটার ছিল, তাহলে প্রত্যেকটা ভাগ কত করে হবে? 1 সেন্টিমিটার করে। মাঝখানে দেখো দাগ রয়েছে না, সেখানে আমি দাগ দিতে পারি। এবার যদি -1কে যদি হরে 2 আকার লিখি তাহলে লিখতে পারি -2/2। একইরকমভাবে -2টাকে যদি আমি হরে 2 লিখি তাহলে লবে আসবে -4/2। তাহলে যেহেতু প্রতিটা ভাগ 1 দিয়ে করে, তাহলে -2/2 এর পরের যে বিন্দুটা আমরা দিয়েছি সেটা হবে -3/2। আবার -1/2 বিয়োগ করলে 1/2 বিয়োগ করলে হবে -3/2। তাহলে -3/2 সংখ্যাটি খুঁজে পেলাম। এরপর 5 অঙ্কটাতে রয়েছে, দেখো আমাদের বার করতে হবে 4 ও 5-এর মধ্যে 3টি মূল সংখ্যা লিখি ও সংখ্যা রেখায় বসাই। তাহলে 5 অঙ্কটাতে আমরা করা যাক। তো দেখো 5 অঙ্কটাতে রয়েছে 4 ও 5-এর মধ্যে 3টি মূল সংখ্যা লিখতে হবে ও সংখ্যা রেখায় বসাতে হবে। তাহলে 4 ও 5-এর সমতুল্য মূলত সংখ্যা আমরা লিখব যাদের হরে 3 + 1 = 4 আছে। লিখি যার হরে, যেহেতু 3টি মূল সংখ্যা বার করতে হবে তাহলে আমার হরে 3 + 1 = 4 আছে, সেরকম মূল সংখ্যা লিখতে হবে। তাহলে দেখো 4 সমান লিখতে পারি 16/4 এবং 5 সমান লিখতে পারি 20/4। অতএব 4 ও 5-এর মাঝখানে মধ্যে 3টি মূল সংখ্যা হলো দেখো 16 পর 17/4 লিখতে পারি। এভাবে লবটা এক বেড়ে বেড়ে আমরা 3টি মূল সংখ্যা পেয়ে যাবো 18/4 এবং 19/4। এরপর এই সংখ্যা 3টিকে 17/4 18/4 19/4কে আমাদের সংখ্যা রেখায় স্থাপন করতে হবে।
তাহলে প্রথমে স্কেলের সাহায্যে একটি সরকা টানতে হবে এবং তারপর আমরা দেখতে পাচ্ছি স্পষ্ট মূল সংখ্যাগুলি 4 ও 5-এর মাঝখানে আছে। তাহলে প্রথমে দেখো স্কেলের সাহায্যে একটি সংখ্যা রেখা টানি, এবং মনে করি 2 সেন্টিমিটার এককে আমরা 2 সেন্টিমিটারকে একক ধরি। তাহলে প্রথমে দেখো প্রথমে আমি যদি মনে করি 3টাতে মূলবিন্দু অথবা ও নিই, তাহলে 2 সেন্টিমিটার দূরে আমি পাবো 1, তারপর আবার 2 সেন্টিমিটার দূরে পাবো, কারণ 2 সেন্টিমিটারকে আমরা একক ধরছি কারণ এক্ষেত্রে 4 ভাগ করতে সুবিধা হবে, প্রতিটি ভাগ হবে 0.5 সেন্টিমিটার করে। তারপর আমরা নেব 9, তারপরে 11, এখানে তাহলে 1 2 3 4, 13তে আমরা পাবো 5। এভাবে ক্রমশ 2 বেড়ে বেড়ে আর বাঁ দিকে 2 কমে কমে আমরা পূর্ণ সংখ্যাগুলি পেতাম, -1 -2 এভাবে। তাহলে যেহেতু এটা হচ্ছে 0 1 2 3 4 5 এভাবে ক্রমশ, তাহলে 4 আর 5-এর মাঝখানকে আমরা সমান 4 ভাগে যদি ভাগ করি, তাহলে দেখো প্রতিটি ভাগ ওই 0.5 সেন্টিমিটার করে। তো দেখো তাহলে এখানে আমি একটা দাগ দেবো 4.5-এ 5 5.5, তাহলে দেখো সমান 4 ভাগে ভাগ হয়ে গেছে। তাহলে 4কে যদি হরে আমরা 4 আকারে লেখার চেষ্টা করি তাহলে এটা হবে 16/4, আর 5কে হরে 4 আকারে লিখলে এটা হবে 20/4। তাহলে পরের যেহেতু প্রতিটি ভাগ হচ্ছে 1/4 একক করে, তাহলে পরের সংখ্যাটি এখানে যে পরের বিন্দুটি হবে 17/4, তারপরে 18/4, তারপরে 19/4। তাহলে আমরা যে মূল সংখ্যাগুলি পেলাম 4 ও 5-এর মাঝখানে 3টি 17/4 18/4 ও 19/4, সেগুলো সংখ্যাটাকে আমরা বসাতে পারলাম। এরপর 6-এর অঙ্কটাতে দেখো, 6-এর অঙ্কটাতে আছে 1 ও 2-এর মধ্যে 6টি মূল সংখ্যা লিখে ও সংখ্যা রেখায় বসাই। এটিও সে আগের অঙ্কর মতনই। তাহলে 1 ও 2-এর সমতুল্য মূল সংখ্যা লিখতে হবে যাদের হরে 6 + 1 অর্থাৎ 7 আছে। দেখো অঙ্কটাতে রয়েছে এরকম, 1 ও 2-এর মধ্যে 6টি মূল সংখ্যা লিখি ও সংখ্যা রেখায় বসাই। তাহলে 1 ও 2-এর মধ্যে 6টি মূল সংখ্যা লিখতে গেলে আমরা 1 ও 2-এর সমতুল্য মূল সংখ্যা লিখব যার হরে 6 + 1 অর্থাৎ 7 আছে। তাহলে লিখছি 1 ও 2-এর সমতুল্য মূল সংখ্যা লিখি যাদের হরে 6 + 1 = 7 আছে। তাহলে 1কে যদি আমরা হরে 7 আর লিখি তাহলে উপরে 7/7 লিখতে পারি। একই রকমভাবে 2কে যদি আমরা হরে 7 আঁকি তাহলে উপরের লবে আমাদের বলবে 14। তাহলে 1 ও 2-এর মধ্যে 6টি মূল সংখ্যা হলো, দেখো আমরা পেয়ে যাব লব 1 বেড়ে বেড়ে আমরা 6টি মূল সংখ্যা পেয়ে যাব। মধ্যে প্রথমে পাবো 8-এর 7, তারপর 9-এর 7, 10-এর 7, 11-এর 7, 12-এর 7 ও 13-এর 7। তাহলে আমরা দেখো 6টি মূল সংখ্যা পেয়ে গেছি। এবারে এই মূল সংখ্যাগুলিকে আমার সংখ্যা রেখায় দেখাতে হবে। তাহলে স্পষ্টত মূল সংখ্যাগুলি 1 ও 2-এর মাঝখানে আছে। তাহলে প্রথমে আমি একটা সরলরেখা টানি এবং 1 ও 2-এর মাঝখানে সমান 7 ভাগে ভাগ করি। এক্ষেত্রে মনে করো স্কেলের 3 দাগেতে আমরা মূলবিন্দু অত 0 নিলাম ও নিলাম। এরপরে যদি 7 ভাগে ভাগ করবো তাহলে আমি 3.5 একক সেন্টিমিটার দৈর্ঘ্যকে যদি একক ধরি তাহলে প্রতিটি ভাগ কত হবে, 7 ভাগে ভাগ করলে 0.5 সেন্টিমিটার করে হবে। তাহলে 3.5, 3-এর পর 3.5 হবে 6.5-তে, তারপর 3.5 হবে 10-এতে, তারপর 3.5 হবে 13.5-তে। তাহলে এইভাবে আমি বিন্দুগুলি নেব। তাহলে এবং এভাবে ক্রমশ চলতে থাকবে। বাঁ দিকে 3.5 সেন্টিমিটার দূরে -1 পাবো, আবার 3.5 সেন্টিমিটার দূরে ওখান থেকে -2কে পাবো। তাহলে এটা 0 1 2 3
এভাবে। তাহলে 1 ও 2 এর মাঝখানকে যে 3.5 সেন্টিমিটার আছে, আমরা এটাকে সমান 7 ভাগে ভাগ করলে প্রতিটি ভাগের দৈর্ঘ্য হবে 0.5 করে সেন্টিমিটার করে। তাহলে এখানে আমি একটা দাগ দেবো 7-এ, এখানে 7.5-এ, 8-এ, 8.5-এ, 9-এ। তাহলে দেখো এটা সমান 7 ভাগে ভাগ হয়ে গেছে, 1 2 3 4 5 6 7, এবং প্রতিটি ভাগের দৈর্ঘ্য হবে 1/7 একক করে। তাহলে আমরা 1কে যদি 7 আকারে লিখি হরে, তাহলে হবে 7/7। এরকম 2কে আমি যদি হরে 7 লিখি তাহলে 14/7। আর প্রতিটি একক যেহেতু প্রতিটি দৈর্ঘ্য 1/7 একক করে, তাহলে 7/7 পর 1/7 যোগ করলে হবে 8/7, 9/7, 10/7, 11/7, 12/7 ও 13/7। তাহলে আমরা 6টি মূল সংখ্যা খুঁজে পেলাম। এরকমভাবে অঙ্কগুলো করতে হবে খুব সহজেই। এরপর দেখো 7-এর অঙ্কটাতে রয়েছে 1/5 ও 1/4 মধ্যে 3টি মূল সংখ্যা লিখি। তাহলে 1/5 ও 1/4, এক্ষেত্রে একটা সূত্র ফর্মুলা তোমরা ব্যবহার করতে পারো, অথবা ক্লাস 8-এ যে অঙ্কটা, যে নিয়মে অঙ্কগুলো করা আছে সেইভাবে তোমরা করতে পারো। ক্লাস 8-এর নিয়মটাতে করলে কিন্তু সহজেই হবে, তাড়াতাড়ি হবে খুব। তাহলে প্রথমে দেখো 7-এর অঙ্কটাতে আছে অঙ্কটাতে দেখো রয়েছে 1/5 ও 1/4 মধ্যে 3টি মূল সংখ্যা লিখি। তাহলে যেহেতু আমরা দেখতে পাচ্ছি 1/5 ইজ লেস দেন 1/4, তাহলে আমরা একটা সূত্র শিখেছিলাম যে x লেস দেন y হলে ডি আমরা এক্ষেত্রে নেব y মাইনাস এক্স বাই n+1। যেহেতু n সংখ্যা কোনো মূল সংখ্যা বার করার নিয়মটা হচ্ছে x, প্রথম মূল সংখ্যাটা x প্লাস ডি, এবার পরেরটা x প্লাস 2d, এভাবে পৌঁছে থাকবে এবং শেষেরটা পাবো x প্লাস এন ডি, যেখানে ডি এর মান হচ্ছে y মাইনাস এক্স বাই n+1। তাহলে সাধারণ মধ্যে ক্ষেত্রে দেখো x এর মান পাচ্ছি আমরা 1/5, y সমান হচ্ছে 1/4, অতএব ডি এর ভ্যালু আমরা এখান থেকে বার করতে পারবো, এবং n এর মান হচ্ছে আমাদের কতগুলো মূল সংখ্যা বার করতে হবে সেটা হচ্ছে n এর মান 3টে বার করতে হবে। তাহলে n এর মান হচ্ছে 3। তাহলে দেখো ডি এর মানটা হবে 1/4 মাইনাস 1/5 বাই 3 প্লাস 1। এটা যদি আমি সরল করি তাহলে দেখো 5 আর 4 লসাগু প্রথমে 20, 4 দিয়ে 20কে ভাগ করলে 5, 5 একে 5, একইরকমভাবে 5 দিয়ে 20কে ভাগ করলে 4, 4-এর সঙ্গে লবের গুণ করলে 4 একে 4, নিচে হচ্ছে 4 হরে। এরপর তাহলে উপরে যদি আমরা ভগ্নাংশের যে বিয়োগটা আছে কমপ্লিট করি তাহলে হবে 1/20, আর এটাকে যদি ভাগ ছিল 4 দিয়ে, এটা গুণাকারে লিখলে হবে 1/4, তখন এটা গুণটা কমপ্লিট করলে হবে 1/80, 4 20 80, লবে হবে 1 1 1। তাহলে ডি এর মান পেয়ে গেলাম 1/80। অতএব তাহলে আমরা যে n সংখ্যক মূল সংখ্যা লিখব তাদের মান হবে, অতএব 1/5 ও 1/4 মধ্যবর্তী বা 1/4 মধ্যে 3টি মূল সংখ্যা হলো 1/5 প্লাস 1/80, 1/5 প্লাস 2 গুণিত 1/80, এবং 1/5 প্লাস 3 গুণিত 1/80, বা এগুলো আমরা সরল করতে হবে। এক্ষেত্রে দেখো লসাগু হবে 80, 5 দিয়ে এটাকে 5 করলো, একইরকমভাবে 1/5, 3/80, 1/5 প্লাস 3/80, এটা দেখো 17/80। একইরকমভাবে যদি এটা আমরা কমপ্লিট করি এটা আমরা পাবো দেখো 18/80 পাবো, এবং শেষেটা পাবো 19/80। তাহলে আমরা 3টি মূল সংখ্যা খুঁজে পেলাম, একটা 17/80,
1880 1980। তাহলে এই অঙ্কটা আমাদের হয়ে গেল। এবারে যে অন্য পদ্ধতি বলছিলাম ক্লাস 8-এর নিয়মে, সেটাও তোমরা করতে পারো এবং সেটি সহজ হবে। অন্য পদ্ধতি যদি আমরা করি এই অঙ্কটা, তাহলে প্রথমত 1/5 এবং 1/4 দুই মূল সংখ্যাকে আমরা হরে আগে সমান আনি। তাহলে সমান করতে গেলে 5 আর 5 লসাগু 20, 20 সঙ্গে সমান করতে পারবো। তাহলে লব আর হরকে 4 দিয়ে গুণ করলাম, এবং পরের 1/4কে লব আর হরকে 5 দিয়ে যদি গুণ করি তাহলে এটা হবে 5-এর 20। এরপর দেখো এখানে আমি 4-এর পর 5 হয় ডাইরেক্ট, তাহলে কোনো মূল সংখ্যা সেরকমভাবে পাচ্ছি না। এরপর আমি 4 গুণ যদি করি তাহলে 4×4 16, এটা 80 হবে, এটা 4×5 20, 80। তাহলে এরপর অতএব এই ক্ষেত্রে দেখো আমরা 1780 পাবো, তারপর 1880, তারপর 1980, তারপর হয় 2080। তাহলে মাঝখানে আমি 3টি মূল সংখ্যা পেয়ে যাচ্ছি। 1/5 ও 1/4 মধ্যে 3টি মূলদ সংখ্যা হলো 1780, 1880 ও 1980। তাহলে অন্য পদ্ধতিতে খুব সহজে তোমরা অঙ্কটি করতে পারবে। তাহলে অঙ্কটি হয়ে গেল। এরপর দেখো পরে আছে সত্য ও মিথ্যা হলে পাশে সত্য যদি হয় তাহলে পাশে টি লিখতে হবে, আর যদি মিথ্যা হয় তাহলে পাশে অ্যাপ লিখতে হবে। 8-এর অঙ্কগুলো আছে দেখো। তাহলে 8-এর অঙ্ক আছে দুটি পূর্ণ সংখ্যা যোগ বিয়োগ গুণ করে পূর্ণ সংখ্যা পাই, এটি সত্য। তাহলে আমরা এখানে টি লিখে দেবো, কারণ আমরা যে কোনো দুটি যদি পূর্ণ সংখ্যা নিই যোগ বিয়োগ গুণ করে দেখবে ওদের যোগফল বিয়োগফল বা গুণফল সর্বদাই কী হবে? পূর্ণ সংখ্যা। কিন্তু এক্ষেত্রে খেয়াল রাখবে ভাগফল কিন্তু পূর্ণ সংখ্যা হবে না। কিন্তু দেখো এখানে ভাগ কিন্তু ভাগের কোনো বিষয় নেই, যোগ বিয়োগ ও গুণ আছে। তাহলে এটা হচ্ছে ট্রু স্টেটমেন্ট, বক্তব্যটি সত্য আছে। দুটি পূর্ণ সংখ্যার ভাগ করে সর্বদাই পূর্ণ সংখ্যা পাই, এটা কিন্তু ফলস। কারণ তোমরা যদি যে কোনো দুটি পূর্ণ সংখ্যা নাও, মনে করো 8-2-টা, আমরা করে দেখাতে পারবো যে কোনো দুটি পূর্ণ সংখ্যা নাও, ভাগফল কিন্তু পূর্ণ সংখ্যা হবে না। তাহলে প্রথমে দেখো 8-2-টা, মনে করো -5 ও -8 নিলাম, তাহলে ভাগফল -5 ভাজিত -8, যদি ভাগ করি তাহলে -5 -8, এক্ষেত্রে ভাগফল হবে 5/8। কিন্তু এটি পূর্ণ সংখ্যা নয়, এটি হচ্ছে ভগ্নাংশ, এগুলোকে আমরা মূল সংখ্যা বলে জানি। তাহলে দেখো এক্ষেত্রে কিন্তু ভাগফল পূর্ণ সংখ্যা এলো না। তাহলে আমরা বলতে পারি দুটি পূর্ণ সংখ্যার ভাগফল পূর্ণ সংখ্যা সর্বদাই পূর্ণ সংখ্যা কিন্তু হবে না, তাহলে এটা ফলস হবে। এরপর দেখো আমাদের 9-এর অঙ্কটি দিয়েছে দুটি মূল সংখ্যা যোগ বিয়োগ গুণ ও ভাজক শূন্য নয়। এক্ষেত্রে ভাগের সময় অবশ্যই ভাজক শূন্য হওয়া যাবে না, কারণ আমরা জানি শূন্য দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করা যায় না। কীভাবে দেখি, তাহলে 9-এর অঙ্কটা করি। দেখো 9-এর অঙ্কটাতে আছে, মনে করি যে কোনো দুটি মূল সংখ্যা নিই, মনে করি a/b এবং p/q যে কোনো দুটি মূল সংখ্যা। তাহলে এক্ষেত্রে কী হবে? অতএব a, b, p, q প্রত্যেকেই পূর্ণ সংখ্যা। অতএব a, b, p এবং q সকলেই পূর্ণ সংখ্যা অবশ্যই, এবং হরগুলো 0 হওয়া চলবে না, এবং b not equals to 0 ও q not equals to 0। তাহলে এবারে আমরা দেখি যোগফল মূল সংখ্যা হচ্ছে কি না। তাহলে যোগের ক্ষেত্রে তাহলে যদি আমরা যোগ করি, দেখো a/b প্লাস p/q, আমরা ভগ্নাংশের নিয়ম যোগের ক্ষেত্রে আমরা ক্লাস 5 থেকে শিখে আসছি। তাহলে কীভাবে হবে? প্রথমত লসাগু হবে এই দুটি সংখ্যার, হরগুলো লসাগু হবে bq। এবার b দিয়ে যখন bqকে ভাগ করা হবে তখন ভাগফল হবে q, qর সঙ্গে এই লবের গুণ করলে হবে aq, প্লাস q দিয়ে যখন bqকে ভাগ করা হবে তো ভাগফল b হবে। কারণ দেখো আমরা ভাগ করে দেখছি, bqকে যদি আমরা q দিয়ে ভাগ করি তাহলে q দেখো ক্যান্সেল হয়ে যাবে, পড়ে থাকবে b, মানে ভাগফল b হচ্ছে। b এর সঙ্গে এই লবের p গুণ করলে হবে bp।
এরপর দেখো এগুলো যেহেতু সদৃশ্য পদ নয় তাহলে আমরা যোগ করতে পারবো না। তাহলে দেখো উপরের যেহেতু প্রত্যেকেই পূর্ণ সংখ্যা, আমরা কি জানি পূর্ণ সংখ্যার গুণফলও পূর্ণ সংখ্যা হয়, তাহলে এক্ষেত্রে এ কিউ প্লাস এ কিউ এবং বিপি দুটোই পূর্ণ সংখ্যা এবং তাদের যোগফলও পূর্ণ সংখ্যা, দুটি পূর্ণ সংখ্যা যোগফল সর্বদাই পূর্ণ সংখ্যা। তাহলে আমরা বলতে পারি উপরের লবটা একটি পূর্ণ সংখ্যা এবং হরে যে বিকিউ রয়েছে সেটিও একটি পূর্ণ সংখ্যা এবং বিকিউ নট ইকুয়াল টু 0। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি এ কিউ প্লাস বিপি পূর্ণ সংখ্যা, বিকিউ পূর্ণ সংখ্যা এবং বিকিউ নট ইকুয়াল টু 0, যেহেতু বি ও কিউ দুটোই নট ইকুয়াল টু 0। তাহলে ওদের যোগ গুণফল অবশ্যই শূন্য হবে না। তাহলে আমরা এক্ষেত্রে কী পেলাম, অতএব দুটি মূলদ সংখ্যার যোগফল সর্বদাই মূলদ সংখ্যা। এবারে বিয়োগফল দেখি। একই রকমভাবে দেখো, আমরা যদি বিয়োগ করি, যদি বিয়োগ করা হয় ধরলো এ বাই বি মাইনাস বি বাই কিউ, যোগের মতোই বিয়োগের নাম, শুধু বিয়োগের ক্ষেত্রে মাঝের চিহ্নটা বিয়োগ হবে। লসাগু বি কিউ, একই রকমভাবে এটা হবে এ কিউ মাইনাস বিপি। এক্ষেত্রেও দেখো লব এবং হর দুটোই পূর্ণ সংখ্যা এবং হর শূন্য নয়, তাহলে আমরা কি বলতে পারি, এটি একটি মূলদ সংখ্যা। কারণ এ কিউ মাইনাস বিপি ও বি কিউ পূর্ণ সংখ্যা এবং বি কিউ নট ইকুয়াল টু 0, যেহেতু বি কমা কিউ নট দুটোই নন জিরো, বি এবং কিউ দুটোই শূন্য নয়, তাহলে ওদের গুণফলও শূন্য হবে না। তাহলে আমরা এক্ষেত্রে বিয়োগফলটাও পেয়ে গেলাম মূলদ সংখ্যা। এরপর গুণফল এ বাই বি এবং পি বাই কিউ যদি আমি গুণ করি, তাহলে ভগ্নাংশের গুণের নিয়ম অনুযায়ী এ আর পি গুণ হবে আর বি এ বাই কিউ গুণ হবে। এটি একটা মূলদ সংখ্যা, কারণ এ পি এবং বি কিউ দুটোই পূর্ণ সংখ্যা। যেহেতু আমরা কি জানি পূর্ণ সংখ্যার গুণফল পূর্ণ সংখ্যা, এ এবং পি হচ্ছে পূর্ণ সংখ্যা, তাহলে ওদের গুণফলও পূর্ণ সংখ্যা। একই রকমভাবে বি এবং কিউ হচ্ছে পূর্ণ সংখ্যা, তাই ওদের গুণফলও পূর্ণ সংখ্যা। তাহলে আমরা বলতে পারি এ পি এবং বি কিউ পূর্ণ সংখ্যা হলো পূর্ণ সংখ্যা এবং বি কিউ নট ইকুয়াল টু 0, কারণ বি এবং কিউ দুটোই শূন্য নয়, তাহলে বি কিউ নট 0। তাহলে দেখো আমরা গুণফলটাও পেয়ে গেলাম মূলদ সংখ্যা। এরপর দেখো ভাগফল। ভাগফলের ক্ষেত্রে কিন্তু ভাজক শূন্য হওয়া চলবে না, অর্থাৎ আমি যদি পি বাই কিউ মনে করি ভাগফল, তাহলে ভাজকটা শূন্য নয়। তাহলে ভাগের ক্ষেত্রে দেখছি এ বাই বি ভাজিত পি বাই কিউ, যেহেতু ভাজক শূন্য নয়, যেহেতু পি বাই কিউ নট ইকুয়াল টু 0 না শূন্য নয়, অতএব আমরা বলতে পারি এখান থেকে পি ইজ নট ইকুয়াল টু 0। তাহলে এক্ষেত্রে একটা বাড়তি একটা কন্ডিশন পেলাম, যেহেতু মূল সংখ্যা ছিল এ বাই বি এবং পি বাই কিউ, তাহলে বি এবং কিউ দুটোই শূন্য নয়, আবার যেহেতু ভাজক শূন্য হতে পারে না, তাহলে পিটাও এখানে শূন্য নয়, পি নট ইকুয়াল 0। তাহলে দেখো ভাগের নিয়ম অনুসারে ভগ্নাংশে, তাহলে এটা আমি যখনই গুণ করব তখন লব আর হর পাল্টে যাবে, অর্থাৎ কিউটা উপরে উঠে যাবে এবং পিটা নিচে নেমে যাবে। তাহলে কী হবে দেখো, এটা হয়ে যাবে কিউ বাই পি। তাহলে এ আর কিউ গুণ করলে হবে এ কিউ, বি আর পি গুণ করলে হবে বিপি। এটিও একটি মূলদ সংখ্যা, কারণ দেখো এ এবং কিউ দুটি পূর্ণ সংখ্যার গুণফল, তাহলে এটিও একটি পূর্ণ সংখ্যা। তাহলে এ কিউ এবং বিপিও একটু পূর্ণ সংখ্যা, কারণ বিও পূর্ণ সংখ্যা, পিও পূর্ণ সংখ্যা। তাহলে এ কিউ এবং বি, এ কিউ এবং বিপি হলো দুটি পূর্ণ সংখ্যা।
দুটি পূর্ণ সংখ্যা এবং বিপি নট ইকুয়াল টু 0। কারণ দেখো এক্ষেত্রে বি এবং পি শূন্য নয়, তাহলে ওদের গুণফল শূন্য নয়। তাহলে আমরা পেয়ে গেলাম দুটি মূল সংখ্যার ভাগফলও একটি মূল সংখ্যা হবে। তাহলে আমরা পেলাম দুটি মূল সংখ্যার যোগফল, বিয়োগফল, গুণফল ও ভাগফল প্রত্যেকটাই কিন্তু মূল সংখ্যা হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। থ্যাংক ইউ।